আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে খুব প্রচলিত একটা টার্মিনোলজি রয়েছে, সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি অথবা আইভিএফ। তো আজকে আমরা বিগিনার্স মিডিল লার্নিং থেকে আমি ডক্টর তামান্না। আজকে আমরা আইভিএফ সম্পর্কে একটু সহজ বাংলায় বোঝার চেষ্টা করবো। আসলে আইভিএফ বা টেস্ট টিউব বেবি কী, কাদের প্রয়োজন হয়, টেস্ট টিউব বেবি মানে কি উইক বেবি কি না, অথবা কোনো রিস্ক আছে কি না, অথবা টেস্ট টিউব বেবি হলে কি সিজারিয়ান সেকশন লাগে কি না, অথবা প্রসিডিউরটা কিভাবে হয়, এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা যে ছবিটা দেখছি, এখানে ছবিতে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে একটা ওভাম, ফিমেল এগ, যেটাকে ওভাম বলা হয়। আর চারপাশে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে স্পার্ম, যা হচ্ছে মেল থেকে আসে। এই ওভাম আর স্পার্মের নিষিক্ত হওয়াটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এই প্রক্রিয়ায় আমাদের এমব্রায়ো বা বেবিটা তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল একটা ন্যাচারাল প্রক্রিয়া। সো আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির একটা পার্ট হচ্ছে আইভিএফ। আইভিএফের ফুল মিনিং যদি আমরা বলি, এটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো মানে বাহিরে, ফার্টিলাইজেশন মানে নিষিক্ত হয়। যে স্পার্ম অ্যান্ড ওভামটা মিলে একটা এমব্রায়ো তৈরি হবে। ন্যাচারালি এটা হচ্ছে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, মানে জরায়ুর ভিতরে হয়, ইউটারাসে। এই প্রক্রিয়াটা নিষিক্তকরণ হয় ফেলোপিয়ান টিউবে, তারপর এমব্রায়োটা প্রতিস্থাপন হয়, ইমপ্লান্টেশন হয় জরায়ুতে। তো এই প্রক্রিয়াটা ইন ভিট্রো মানে শরীরের বাহিরে ফার্টিলাইজেশন, নিষিক্তকরণ করে এমব্রায়ো তৈরি করে, সেটা আমাদের জরায়ুতে এমব্রায়োটা ট্রান্সফার করে দেওয়া। এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে আইভিএফ। ওকে, এখন যদি আমরা একটু আইভিএফ নিয়ে ডিটেলসে আলোচনা করি। সো এটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির একটা পার্ট আইভিএফ। এটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেই প্রক্রিয়া শরীরের বাহিরে কালচার মিডিয়ার মধ্যে ইগ অর ওভাম, যেটা ফিমেল পার্ট, এবং স্পার্ম মেলের পার্ট। এই ওভাম অ্যান্ড স্পার্মটা বাহিরে কালচার মিডিয়ার মধ্যে ফার্টিলাইজেশন করে এমব্রায়ো তৈরি করে। এই এমব্রায়োটা আমাদের জরায়ুতে প্রতিস্থাপন করে দেওয়ার পুরো প্রসিডিউরটাই আইভিএফ। সো ফার্স্ট অফ অল গিয়ে আমরা জানতে পারলাম আইভিএফ জিনিসটা আসলে কী। এখন আইভিএফ কাদের লাগে তুই বলে, আমাদের আইভিএফ কেন লাগবে? সবার তো আইভিএফ লাগে না, ঠিক আছে? কাদের লাগে, ওয়াই উই ইউজ আইভিএফ, ঠিক আছে? যদি আমরা এটা ইন্ডিকেশন বলতে চাই, সেখানে কিছু একটা ইন্ডিকেশন থাকতে পারে। প্রাইমারি একটা ইন্ডিকেশন যদি আমরা ধরি, সেটা গিয়ে ফেলোপিয়ান টিউব ব্লকেজ। আমাদের যদি দুই পাশেই, যে আমরা যে ইউটেরাস দেখি, দুই পাশে যে ডিম্বনালী ফেলোপিয়ান টিউবটা থাকে, এই দুইটাই যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে যদি অপারেশন করে এটা খোলা না যায়, সেই ক্ষেত্রে আমরা আইভিএফ দরকার লাগে। সেকেন্ড, আমাদের লাগতে পারে সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি। সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি যদি আমরা ধরি, জিনিসটা কি মানে, যদি আমাদের স্পার্ম কাউন্ট পার ইজাকুলেশনে 15 মিলিয়নের কম থাকে, তাহলে আমরা ধরি যে তার স্পার্ম কাউন্ট কম, অলিগোস্পার্মিয়া। যাদের খুব কম থাকে, ঠিক আছে, 5 মিলিয়নের কম থাকলে আমরা বলি সিভিয়ার অলিগোস্পার্মিয়া। যাদের 1 to 2 মিলিয়ন, তাদের অবশ্যই আইভিএফ লাগে, এবং আইভিএফ একটা প্রসিডিউর, সেটা ইকসি। এটা আরেকটু অ্যাডভান্সড, এটা আমরা আরেকটু পরে আলোচনা করব। সো আমরা বলতে পারি সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, যাদের স্পার্ম কাউন্ট এবং মোটিলিটি খুব কম থাকবে তাদের। তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাদেরকে বারবার ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেওয়ার পরেও, অন্যান্য জিনিস অপটিমাইজেশন করার পরেও বেবি কনসিভ করে না, তাদের ট্রিটমেন্টের এক পর্যায়ে আইভিএফ প্রয়োজন হতে পারে। দেন এন্ডোমেট্রিওসিসে যাদের স্টেজ অনেক অ্যাডভান্স থাকে, অ্যাডভান্স স্টেজ 3, স্টেজ 4,
অথবা যাদের হচ্ছে পেলভিক এন্ডোমেট্রিওসিস সিভিয়ার অ্যাডহেশন থাকে, টিউব এবং হচ্ছে ওভারির রিলেশন অল্টার থাকে, তাদের হচ্ছে আমাদের আইভিএফ দরকার লাগে। আরেকটা হচ্ছে ইন্ডিকেশন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি হচ্ছে যেখানে ফিমেল এবং মেলের কোনো কজ জানা যায় না। নর্মালি যে আমরা সমস্যাগুলো দেখি সিমেন, তো যাদের হচ্ছে নর্মালি আমরা মেলের সিমেন অ্যানালাইসিস করে যদি কোনো প্রবলেম না পাই, তারপর হচ্ছে ফিমেলের অ্যানালাইসিস করে যে আপনার ওভারিয়ান, তারপর হচ্ছে টিউবাল অথবা ইউটারাইন ওই রকম কোনো প্রবলেম না পাই, তারপরেও কনসিভ করছে না, তাদেরকে আমরা বলি হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তো আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির কজগুলো থাকে মাইক্রো লেভেলের। এই আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির একটা হচ্ছে আইভিএফের ইন্ডিকেশন। তারপর হচ্ছে অ্যাডভান্স রিপ্রোডাক্টিভ এজ, যাদের ওসাইট সংখ্যা খুব কমে যায় তাদের ক্ষেত্রে ট্রাই করতে পারি। যাদের হচ্ছে গিয়ে ওভারিয়ান রিজার্ভ, এগের পরিমাণ খুব কমে যায়, এমএইচের ভ্যালু ডিক্রিজ করে, তাদেরকে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ বলে, সেক্ষেত্রে আমরা আইভিএফে যেতে পারি। তারপরে হচ্ছে আগে আমরা ট্রিটমেন্টের ধাপ যে কোনো ইন্ডিকেশনে হোক না কেন আমরা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেশন করেছি, তারপরে হচ্ছে গিয়ে ধাপে গিয়ে ওভারিয়ান স্টিমুলেশনের পরে আমরা কয়েকবার আইইউআই করেছি, যেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এগুলো করে হচ্ছে বারবার করার পরেও ফেল হইলে আমরা সরাসরি সেক্ষেত্রে আইভিএফে যাব। তো এইগুলো হচ্ছে মোটামুটি ইন্ডিকেশন অফ আইভিএফ, মানে কাদের আইভিএফ মোটামুটি লাগে, যে হচ্ছে পাথওয়েটা অল্টার করে, যেখানে হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে না কোনো একটা কারণে, সেটা হচ্ছে আমরা বাহিরে চেষ্টা করব ফার্টিলাইজেশন করার। তো এটা হচ্ছে আমাদের যাদের আইভিএফ প্রয়োজন হয়। এখন যদি আমরা আইভিএফের ধাপগুলো কি, স্টেপস অফ আইভিএফ যদি আমরা জানি যে ধাপে ধাপে কী প্রক্রিয়াগুলো করা হয়, তো ফার্স্ট ধাপ যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে এখানে 1 নম্বর ধাপটা খেয়াল করি, ওভারিয়ান স্টিমুলেশন। ওভারিয়ান স্টিমুলেশন হচ্ছে গিয়ে আমরা বাহির থেকে ওষুধ দিব, সেটা হচ্ছে ইনজেক্টেবল হোক, মেইনলি ইউজ করা হয়। কিছু ক্ষেত্রে ইনজেক্টেবলটাকে একটু খরচটা কমিয়ে আনার জন্য ট্যাবলেটের সমন্বয়ে দেওয়া হয়। সো আমরা হচ্ছে এই ইনজেক্টেবল মানে ড্রাগ ইউজ করব। ড্রাগ ইউজ করে আমরা ওভারিতে বেশি করে ডিম আনার ট্রাই করব। এই ধাপটা হচ্ছে নর্মালি মাসে একটা ডিম আসে আমাদের, কিন্তু আমরা আইভিএফের সাকসেস রেট বাড়াতে হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি ডিমের প্রয়োজন হয়। যত বেশি ডিম হবে 9 to 18 আমরা বলতে পারি যে আইভিএফের সাকসেস রেট বেশি হওয়ার সম্ভাবনা। তো ইনজেকশন আমরা দিতে পারি এফএসএস, এইচএমজি, সেটা আমরা বুঝে আমরা প্রসিডিউর অনুযায়ী আমরা আগাই। এই ইনজেক্টেবল আমরা দেওয়ার পর ওভারি স্টিমুলেশন যে ডিম আসছে কিনা সেটা আমরা দেখি টিভিএস করে। টিভিএস হচ্ছে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, মানে মাসিকের রাস্তা দিয়ে আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি আমরা একদিন পর করে দেখি যে আমাদের যতটুকু পরিমাণ ডিম দরকার সেই ডিমগুলা আসছে কিনা, এবং আমরা অনেক সময় ব্লাডের স্ট্রাডিওল লেভেলটা পরিমাপ করে দেখতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এগের পরিমাণ বা ওসাইটের পরিমাণ বেশি হয় তাহলে এমব্রায়ো ভালো তৈরি হওয়ার চান্সটা বেশি থাকে। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপটা হচ্ছে ট্রিগার বাই দ্য ইনজেকশন। এই ট্রিগারটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা ওভুলেশন করাটাকে আমরা ত্বরান্বিত করা। যেই ডিমগুলা আসলো ডিমগুলাকে আমরা ফুটানোর একটা উপায় করি, সেটা আমরা হচ্ছে গিয়ে আমরা কোন প্রোটোকলে যাব যে আইভিএফ করার, যে আমরা স্টিমুলেশন দিব, এটা কয়েকটা প্রোটোকল আছে। তো ওই প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব না, আমরা সহজে বোঝার জন্য বলবো যে ট্রিগার দিব। ইনজেক্টেবল দিয়ে আমরা হচ্ছে ম্যাচিওর এগটাকে ফুটিয়ে, সোজা বাংলা যদি বলি ফুটাই, তো হচ্ছে আমরা ওভাম কালেকশন করার জন্য। ঠিক আছে, নেক্সট যদি আমরা ধাপ যাই সেটা হবে গিয়ে এগ রিট্রাইভাল অ্যান্ড স্পার্ম কালেকশন। এগ রিট্রাইভাল বা হচ্ছে ওভাম পিক আপ ধাপটা হচ্ছে আমাদের একটা ওভাম পিক আপ নিডল থাকে, ওপিউ নিডল বলা হয়। এই নিডলটার মাধ্যমে আমরা ট্রান্সভেজাইনাল রুটে অথবা ট্রান্সঅ্যাবডোমিনাল রুটেও যাওয়া যায়, কিন্তু আমরা ইউজুয়ালি ট্রান্সভেজাইনাল মানে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে আমরা হচ্ছে
ডিম্বাণু থেকে এরকম একটা নিডল থাকে, নিডল দিয়ে হচ্ছে ডিমগুলোকে নিয়ে আমরা কালেক্ট করি। এটাতে আমরা মাইল্ড একটা অ্যানাস্থেসিয়া দিতে পারি। সোনোগ্রাফিক গাইডেড এই প্রসিডিউরটা একটা ছোটো প্রসিডিউর করে হচ্ছে আমরা ওভামগুলো কালেকশন করি। এখানে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন লাগে না, ঠিক আছে। নেক্সট ধাপ যদি আমরা যাই, ফার্টিলাইজেশন। তো মেয়েদের হচ্ছে একটা আসলো আর আমরা হচ্ছে বাহির থেকে স্পার্ম কালেকশন করব। এখন যদি কোনো মেলে কোনো প্রবলেম না থাকে, নর্মালি ওনারা হচ্ছে স্পার্মটা দিবে, স্পার্মটা আমরা প্রিপেয়ার করব। আর যদি প্রবলেম থাকে তখন আরও প্রসিডিউরের মাধ্যমে এই স্পার্মগুলো কালেকশন করা হয়। এর মধ্যে টেসা পেসা বিভিন্ন প্রসিডিউর আছে, যেটা হচ্ছে এই টেস্টিস অথবা হচ্ছে গিয়ে টেস্টিসের উপরে ইপিডিডাইমিস থাকে, এখান থেকে আমরা স্পার্মটা ইনজেকশনের মাধ্যমে কালেক্ট করি, প্রসিডিউর করি, সেটা হচ্ছে গিয়ে আমরা নিই। তারপরে ধাপটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা করা হয় ল্যাবের মাধ্যমে, একটা কালচার মিডিয়া নেওয়া হয়, সেখানে নর্মালি আমরা কি করি, ওভামটা এবং স্পার্মটা দিই। তো ওভামি আর স্পার্মটা যদি নিজেরা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন হয়, সেটাকে আমরা কনভেনশনাল আইভিএফ বলি। আর যদি এতটুকু ক্যাপাবিলিটি না থাকে স্পার্মে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনজেকশনের মাধ্যমে সরাসরি স্পার্মটাকে ওভামের ভিতরে দিয়ে দিই। এই প্রসিডিউরটাকে বলা হয় ইকসি, ঠিক আছে। এই প্রসিডিউরটাকে বলা হয় ইকসি। এটা হচ্ছে অ্যাডভান্স আইভিএফ, এটা হচ্ছে গিয়ে ইকসি। তো ইকসির পুরো মিনিংটা হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ঠিক আছে। তো সরাসরি ইনজেকশনের মাধ্যমে স্পার্মটাকে আমরা ওভামের ভিতরে দিয়ে দিই। এটা একটা অ্যাডভান্স টেকনিক, যেখানে হচ্ছে স্পার্মটা যদি সরাসরি নিষিক্ত হতে না পারে, এরকম মোটিলিটি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, তখন আমরা দিয়ে দিই। সো নেক্সট যদি ধাপ বলি কি, নেক্সট ধাপটা হচ্ছে এমব্রায়ো কালচার। তো দুটা নিষিক্ত হওয়ার পরে এটা হচ্ছে স্টেজগুলো পার করে এখানে হচ্ছে ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশনের পরে হচ্ছে এমব্রায়োটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, ঠিক আছে। মরুলা, তারপরে ব্লাস্টোসিস্ট লেভেল ডে 3 or 5-এ এমব্রায়োটা রেডি হয়। সেই এমব্রায়োটা নেক্সট ধাপে হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার বা শর্ট ফর্মে ইটি বলা হয়। এই এমব্রায়োটা যে তৈরি হলো, যতগুলো তৈরি হবে আমরা 3, 4, 5টা আমরা কী করি, এমব্রায়ো ট্রান্সফার করি। সো হচ্ছে আমরা এমব্রায়োটা ট্রান্সফার করি ইউটেরাসের মধ্যে, ক্যাভিটির মধ্যে। তারপর এই এমব্রায়োগুলো হচ্ছে জ্বরের লেয়ারের মধ্যে ইমপ্লান্টেশন হয়, প্রতিস্থাপন হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে পরে প্রেগনেন্সি টেস্ট করি, প্রেগনেন্সি টেস্ট করার হচ্ছে গিয়ে মোটামুটি 12 থেকে 14 দিন পর আমরা হচ্ছে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করি। আর এর আগে হচ্ছে আমরা লুটিয়াল ফেস সাপোর্ট দেই। এই এমব্রায়োটা দেওয়ার পরে আমরা ট্যাবলেট, ইনজেক্টেবল অথবা জেল, এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা প্রজেস্টেরন সাপোর্ট দিই, এটাকে বলা হয় লুটিয়াল সাপোর্ট। এটা হচ্ছে ইউটেরাসকে প্রেগনেন্সি ফ্রেন্ডলি রাখে। তারপর হচ্ছে আমরা প্রেগনেন্সি টেস্ট করি। তারপর যদি বেশি ইমপ্লান্টেশন কয়টা হইলো সেটা দেখি, যদি মাল্টিপল হয়ে যায় 3 more than 3, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিটাল রিডাকশন করে দিই, যার কারণে হচ্ছে অন্য এমব্রায়োগুলো ভালো গ্রো করতে থাকে। যত বেশি হয় গ্রো হওয়ার চান্সটা কম থাকে, যত কম থাকবে তত গ্রো হওয়ার চান্স থাকবে বেশি। সেই জন্য হচ্ছে আমরা ফিটাল রিডাকশন করার একটা চান্স থাকে। তো আমরা যদি সাকসেস রেট বলি, নর্মালি আমরা বলি যে 30 to 40% সাকসেস রেট। তো বয়স ভেদে এই সাকসেস রেটগুলো একটু আপ ডাউন করে। তারপর হচ্ছে আমাদের ইনফার্টিলিটি ফ্যাক্টরগুলো কতটুকু সিভিয়ার, তার উপরেও আমাদের সাকসেস রেটটা ডিপেন্ড করে। যদি অ্যাজ এ হেল্প বলি আমরা, তাহলে হচ্ছে 30 to 40%। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই প্রসিডিউরগুলো হচ্ছে গিয়ে কোনো রিস্কি কিনা, বা এটা আইভিএফ করলে বাচ্চা হয়ে যাবে কিনা। আইভিএফ করলে যে সাকসেস রেট বললাম 30 to 40%, মানে যদি 100 জন করি তার থেকে 30 থেকে 40 জনের বাচ্চা হবে, বাকি অন্যদের হচ্ছে হওয়ার পসিবিলিটি বাচ্চা হবে না। তো এইটাই হচ্ছে মোটামুটি সাকসেস রেট। আর রিস্কের কথা যদি বলি, সেখানে হচ্ছে যখন আমরা ইনজেকশন দিব, ইনজেকশন দিয়ে যে আমরা ডিমগুলো আনবো, বেশি ডিম হয়ে গেলে সেখানে একটা রিস্ক থাকে যে
ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হওয়ার চান্স থাকে, সেটা একটু মাইল্ড মডারেট সিভিয়ার। যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগতে পারে, বাট এই জিনিসটা খুব কম হয়, ঠিক আছে? কারণ আমরা ওভারিয়ান স্টিমুলেশনটা দিয়ে মনিটর করি, যদি সিভিয়ার বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওই বুঝে বুঝে ওই ম্যানিপুলেশনটা করা হয় বা হচ্ছে গিয়ে সাইকেল ক্যান্সেলেশন করা হয়। তারপরে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার একটা চান্স থাকে, মাল্টিপল প্রেগনেন্সি। তারপর হচ্ছে ইমোশনাল স্ট্রেসের মাধ্যমে দিয়ে যায়। আর হচ্ছে আইভিএফ বেবি মানে উইক বেবি না, যেটা প্রশ্নের উত্তর। আইভিএফ হলেই যে সিজারিয়ান সেকশন করা লাগবে ম্যান্ডেটরি ওরকম না, কিন্তু আমরা রিস্কটা নেই না, এত ধাপের পরে বাচ্চাটা হচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা রিস্ক নেই খুব কম। আর হচ্ছে গিয়ে এইখানে যে অন্যের একটা প্রশ্ন থাকে, অন্যের স্পাম বা কি দিয়ে দেওয়া হবে না, এরকম কিছু হয় না। যদি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা আমাদের ইসলামিক কান্ট্রিতে এগুলা হচ্ছে নিষেধ, বা ইসলামিক লতে হচ্ছে আইভিএফের যে আরেকজনেরটা ডোনারের, এটা আমরা করা নিষেধ। সো অন্যান্য দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে চালু আছে, বাট হচ্ছে সেই ক্ষেত্রে পারমিশন নিয়ে নেওয়া হয়। তো আমাদের দেশে এইগুলা হচ্ছে আমরা কাউন্সিলিংয়ে আমরা বলে নিই যে আমাদের দেশে এরকম থার্ড পার্টি ডোনারের এগুলো হয় না। সো মোটামুটি অ্যাজ এ হোল হচ্ছে আমাদের আইভিএফ নিয়ে এটাই কথাবার্তা। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।